আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগ, রান্না সবকিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি লিপি, আর আপনারা দেখছেন লিপিস কিচেন এন্ড ব্লগ। আজকে আমার বাসায় ঈদের পরে কিছু মানুষ আসবে, আমার অতি আপনজন। আমরা এটা গেট টুগেদার, সবাই আসলে ঈদের পরে এই জিনিসটা আমরা করি। সবার বাসায় যাওয়া হয়, ঈদের সময় যাওয়া হয় সেটা আলাদা, কিন্তু ঈদের পরে আমরা সবাই এই জিনিসটাই করি। একে অপরের বাসায় যাই, দাওয়াত দিই, দাওয়াত খাওয়া হয়, সেটাই। আজকে আমি যা যা রান্না করব, কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার মতো তেমন কিছুই না, আমি যা রান্না করেছি এগুলো আমার চ্যানেলে অলরেডি আছেই। ছোট হোক বড় হোক ভিডিওগুলো আছে, আপনারা ওখান থেকেও দেখতে পারবেন। আমি আজকে খুবই কমই আইটেম করেছি, একে তো কোরবানির আমার, এই জন্যেই যে যার কোরবানির সময় যা দেওয়া হয় সেটাই, সাথে একটুখানি টুকটাক মাছ আর সালাডটা কাবাবটা করেছি, এটাই। এটা আমার বাসায় আজকে দাওয়াতটা হলো রাত্রে দাওয়াত, সবাই ঠিক রাত্রে দাওয়াত। বিকেলবেলায় কিছু গুছিয়ে নিলাম, এই যে জায়গাগুলো, ড্রয়িং রুমটা যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। নিজের বেডরুমটার অবস্থা খুবই খারাপ, এটা এখনও গোছানো হয়নি, যতটুকু পারি পরে গোছাবো। এখন একটু এরকম করে রেখে দিলাম, কিন্তু ডাইনিং আর ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। এরকমই সবসময় থাকে, কিন্তু তারপরও মেহমান আসলে মনে হয় যেন না, নতুন করে কিছু করি, বিশেষ করে বেড কাভার বা অন্যান্য জিনিসগুলো একটু চেঞ্জ করি, সেটাই করব ইনশাল্লাহ। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো কষানো মাংস। আমি কষানো মাংস নিয়ে আগেও কথা বলেছি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খুবই পছন্দ করে মাংসটা যদি আমি আগের দিন কষিয়ে রেখে রান্না করি, ওই রান্নাটা খুব পছন্দ করে। এটাকে আমি আগের দিনই রান্নাটা, মানে এখানে মাংস প্রায় 6 কেজির উপরে ছিল, এটাকে আমি ভালো করে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে, এগুলা হলুদ, লবণ আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কষিয়ে, ঠান্ডা হওয়ার পরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বাইরে রাখলে জিনিসটা ভালো থাকবে না, বারবার গরম হবে। আমি এটাকে প্রায় আধা ঘন্টা কষিয়ে তারপর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখেছি। আজকে আমি বের করলাম, অনেকটা কষানো মাংসের স্টাইলে হবে। তবে গ্রাম অঞ্চলে আমাদের মা জেঠিরা যেভাবে কষিয়ে রান্না করতো বা কষানো মাংসটা ঈদের পর পর রান্না করতো, ওরকম হবে না। তবে তারপর একটুখানি যতটুকুই হয়। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো সব কিছুই তো আমার ভিডিওতে বা আমার ব্লগে আছে, আপনারা দেখতে পারবেন। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে আমার 6 কেজি, 6.5 কেজি মাংস, তা আমি এখানে হাফ কেজির উপরে পেঁয়াজ বাটা দিয়েছি। এই যে সবুজ রং যেটা দেখছেন, এটা আসলে এটা রসুনটা ফ্রিজে রাখলে এরকম হয়ে যায়, কেন হয়ে যায় আমি জানি না। এক আপু আমাকে বলেছে যে আপনি একটু তেল দিয়ে রাখবেন, তাহলে রসুনের কালারটা চেঞ্জ হবে না, সাদাটাই থাকবে। জানি না, আমি সেটা করবো ইনশাল্লাহ। এখানে রসুন দিয়েছি 2 টেবিল চামচ। এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব, সেটাই। যেটা নিয়ে বললাম, আজকে আমার দাওয়াত, আমার আপনজন বলতে আমার শ্বশুর বাড়ির কিছু মানুষজন আসবে, এটা আমরা ঈদের পরে করি। আলহামদুলিল্লাহ, এরা সব বাইরে, খুব ভালো বন্ডিং এদের। সবাই একে অপরের বাসায় বা যাওয়া আসা, বা কেউ বললে সবাই ছুটে আসা, এই জিনিসগুলো আমার শ্বশুরের ফ্যামিলিতে আছে, আমার অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে হওয়া, একবেলা খাওয়া বা যাই খাইলাম, খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো ওদের। এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম, এটা আর আপনাদের সাথে ওভাবে মানে বলতে পারছি না, তবে আমি বলে দিচ্ছি। এখানে হলুদ মরিচ দিলাম যতটুকু লাগে স্বাদ অনুযায়ী, লবণটা তো আগেই দেওয়া ছিল, জিরে গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো, আর আমি আরেকটা মশলা অ্যাড করব, সেটাও আপনাদের সাথে দেখাবো। এখানে তেলটার পরিমাণ কম মনে হয়েছে, তাই আমি তেলটা অ্যাড করছি, কারণ আমি যখন মাংসটা কষিয়েছি খুব কম পরিমাণে তেল দিয়েছি। এখন তেলটা অ্যাড করে দিলাম যতটুকু লাগে। আমি আজকে আর পরিমাণটা বলবো না, আপনারা আমার চ্যানেলে গিয়ে এভাবে পরিমাণটা পেয়ে যাবেন। তবে আমি আপনাদের কষানো মাংসটাই রান্না, সেটাই দেখাচ্ছি। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের যারা আছেন সন্তানরা, ওরা সবাই ঢাকায় সেটেল। আমরা এক অপরের বাসায় আসা যাওয়া করি সব সময়, যখনই হয়। আর বিশেষ করে এখন আর তেমন একটা
যাওয়া আসা হয় না, সবাই দূরে দূরে থাকে। ঢাকা শহরে বের হলে জ্যাম, গাড়ির এগুলো খুব কষ্ট লাগে, তাই কমই যাওয়া হয়। তবে ফ্যামিলি গেট টুগেদার যেটা, সেটা আমাদের করা হয় প্রত্যেক ঈদে বা কোনো অনুষ্ঠানে বা যে কোনো একটা সময়ে। আমাদের বছরে 3-4 বার এই জিনিসটা করা হয়, সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে হওয়া, একসাথে একবেলা খাওয়া। এবার সবার বাসায় এরকম হয়, শুধু যে আমার বাসায় সেটা না, আমরা সবার বাসায় এই জিনিসটা করে। ভালো লাগে আমার, খুব ভালো লাগে আমার শ্বশুর ফ্যামিলির এই জিনিসটা দেখতে। এবার সবগুলো মশলা দিয়ে নেড়ে দিচ্ছি আমি। আপনারা আর দেখলেন তো আমি যে পরিমাণে মশলা দেওয়া দরকার, আমি ওই পরিমাণে মশলাটা আমরা যে রান্নার মশলাগুলো, পেঁয়াজ রসুন আদা যা ব্যবহার করি সবগুলো আমি ওই পরিমাণে দিয়েছি। কিন্তু আমি পাকিস্তানি একটা মশলা অ্যাড করব, সেটা আমি খুবই কম পরিমাণেই অ্যাড করব। আপনারা হয়তোবা ভাববেন যে ওই মশলাটা দেওয়ার কারণে হয়তোবা স্বাদটা বেড়ে যায়, না, সেটা কোনো কিছু না। আমার মশলাটা আমি যেগুলো দিচ্ছি ওটার সাথে শুধু একটুখানি, বিশেষ করে যখন একটু এই ধরনের মানে বেশি পরিমাণে রান্না হয় তখন আমি মশলাটি অ্যাড করি, একটু ভালো লাগে, রান্নাটা ভালো আসে। আর পাকিস্তানি বা ইন্ডিয়ান এই মশলাগুলো সত্যি অনেক মজাদার, অনেক খেতে ভালো লাগে। আমি এখানে খুবই কম পরিমাণে একটু সেন্ট আসার জন্যে আমি মশলাটা অ্যাড করব। ঢাকনা দিয়ে দিলাম। শ্বশুর বাড়ি নিয়ে অনেকের অনেক কথা থাকতে পারে, তবে আমার কাছে ভালো লাগে সবাই মিলে একসাথে হওয়া, গল্প করা, হাসি ঠাট্টা করা। ওই দিনটা, যে দিনে আমরা একসাথে, আসলে দিনটা কখন শেষ হয়ে যেতে বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির আমরা যারা আছি আমরা অনেক বড়ই, সব বড় বলতে আমরা ফ্যামিলি মেম্বার অনেকেই, আমরা সবাই মিলে একসাথে হই। আমার কাছে ভালো লাগে এটা রান্না হতে থাকুক। আমার গতকালের আগের দিন আমি একটা ছাগল নিয়ে একটা ভিডিও করেছি, ওটা আমাদের নোয়াখালীর বাসায় ছিল। অনেকে অনেক মন্তব্য করেছেন, ভালো লাগলো। আসলে জাস্ট এটা ফানি ভিডিও, আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এই ধরনের একটা ভিডিও করে কেমন লাগে। তবে আপনাদেরা অনেক রেসপন্ড করেছেন, খুব ভালো লেগেছে আমার কাছে। আপনাদের এভাবে যদি আপনারা পাশে থাকেন, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগবে। বা আমরা যারা ব্লগ করি, রান্না চ্যানেলে রান্না দেখাই, আমরা প্রত্যেকটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয়। এগুলা ভিডিও করার পরে এগুলাকে আবার কেটে ছোট করা, কিছু বাদ দেওয়া, তারপর ভয়েস মানে রেকর্ডিং করা, এগুলো অনেক কষ্টকর। এই জিনিসগুলো আমি আগে বুঝিনি, কিন্তু যখনই আমি ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করেছি তখন আমি আসলে বুঝতে পেরেছি যে না, এই জিনিসটা অনেক কষ্টের, প্রত্যেকটা কাজই কষ্টের। তবে আপনারা যদি দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তখন সত্যি ভালো লাগে, ওটা আর কষ্ট থাকে না, অনেক ভালো লাগে। আপনারা তো আমাদের ফ্যামিলি মেম্বার, তাই না? কথা বলতে বলতে এই যে আমি ঢাকনা দিয়ে রেখেছি, এই জন্য আমার কাছে ভালো লাগে না। বা ঢাকনা না দিলেও জিনিসটা দেখতে, মানে রান্না হলো কেমন যেন লাগে, রান্নাটা মানে ভালো লাগে না। এই যে টক দই, এখানে 1/2 লিটার টক দই থেকে আমি সম্পূর্ণটা দেব না, এখানে আমি প্রায় কতটুকু বলবো, 300 গ্রামের মতো দিয়েছে টক দই। এই টক দই দিয়ে গরুর মাংসটা রান্না করলে খেতে ভালো লাগে। কোরবানির মাংস নিয়ে যে কথাটা বলতে গেলাম, আগে যখন মানুষের দেশ গ্রামে, মানে গ্রামাঞ্চলে যখন ফ্রিজ ছিল না, তখন সবাই বেশি বেশি রান্না করতো কোরবানির মাংসটা। ওটা আস্তে আস্তে গরম করতো, খেত, খুব ভালো লাগতো। আর মাংসটা শেষ পর্যায়ে ঝুরা হয়ে যেত, ওটা আরও বেশি টেস্টেড ঝুরা মাংসটা খেতে। আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব ঝুরা মাংসের রেসিপি, তবে ওভাবে না, আমরা ওভাবে মাংস করব কীভাবে, কিন্তু আমি যেভাবে শেয়ার করব আপনারা অন্তত 100% ওই স্বাদটা না পেলেও অন্তত 90% ওই স্বাদটা, আগের স্বাদটাই পাবেন। যারা ঝুরা মাংস খেয়েছেন তারা ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সেভাবে শেয়ার করব। টক দই দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। আমি মাংস, যে কোনো মাংস দিয়েছি, এই যে এইটা হলো মেহরিনের আচার গোস্ত, এখান থেকে আমি অল্প পরিমাণে দিব, এটা সম্পূর্ণ দেব না, প্রায় 2-3 টেবিল চামচের মতো আমি এখানে অ্যাড করেছি। কারণ আমি সব মশলাগুলোই তো আগে দিয়ে দিয়েছি, আমার যতটুকু লাগে, যে পরিমাণে মশলা প্রয়োজন আমি সবটুকু অ্যাড করছি, শুধু একটুকু দিলাম একটু গ্রান হওয়ার জন্য। আমি সম্পূর্ণ এই মশলার উপর নির্ভর করে আমি রান্না করিনি, কখনো করব না। আমার খাওয়া নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, কিন্তু না, আমার ভালো লাগে এভাবে। আর আরেকটা জিনিস, আমার রান্না বান্না আমার শ্বশুর বাড়িতে সবাইরই খুব পছন্দের, ওরা সবাই খুব পছন্দ করে আমি যেভাবে রান্না করি।
ওদের অনেক পছন্দের, এটা আমরা সবাই খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। আবারও মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে ঢাকনা থাকলে আমার নিজের কাছেও দেখতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, এভাবে ঢাকনা না দিলে রান্নাটা আমার সম্পূর্ণ হবে না বা সিদ্ধ হবে না। আবার একটু নেড়ে দিচ্ছি। আমি আজকে যা যা রান্না করেছি, আমার একটু শরীর খারাপ, তাই আমাদের বড় মেয়ে বলে দিল যে খুব কম পরিমাণে যেন রান্নাটা করি, অত কিছু রান্না করতে হবে না। তা আমি বেশি কিছুই করিনি। গরুর মাংসটা ভুনা করলাম, খাসির রেজালা, ইলিশ মাছ ভাজি আর কাবাবটা, এই 4টা আইটেম দিয়ে আমি এবারের মতো আমার কম আইটেম। আর আমি যতবারই এভাবে গেট টুগেদার করেছি আমাদের ফ্যামিলিদের মধ্যে, মেম্বারদের মধ্যে, কখনোই আমার এভাবে এত কম আইটেম দিয়ে আমি করিনি। কিন্তু এবার শরীরটা এত খারাপ যে কিছু করার মতো আমার নাই, তারপরে যতটুকু করেছি ওরা খুব পছন্দ করে খেয়েছে। এটাই আমার সবচেয়ে বড় পাওনা, যে সবাই খুব পছন্দ করে খেতে, সবাই বলেছে অনেক মজা হয়েছে রান্নাটা। আলহামদুলিল্লাহ। ছাগলের কাণ্ড নিয়ে যে কথাগুলো বললাম, এগুলো স্রেফ ফানি ভিডিও। এগুলো কাউকে হেয় করে বা কাউকে আঘাত করে আমি কোনো কথাই বলিনি। আমার কাছে মনে হলো, আমি যখন ইউটিউব দেখি তখন এই ধরনের ভিডিওগুলো যখন আসে আমার কাছে খুব ভালো লাগে। ফানি ভিডিওগুলো একটু হাসলাম, ভালো লাগলো। তা আমার ওর থেকে আমার এভাবে করে ভিডিওগুলো করা আমার অনেক ভালো লেগেছে। আপনারা অনেকে দেখেছেন, অনেকে অনেক কমেন্ট করেছেন, এখনও দেখছেন, ভালো লাগলো। আমরা ছোট ইউটিউবাররা যারা আমরা অল্প কিছু ভিউয়ার্স যদিও দেখে, আমরা ওটাতে অনেক খুশি থাকি। আমাদের ওভাবে মানে 500-1000 তো হয় না, আমরা 2-4 জন যারাই দেখে মজা পায়, ভালো লাগে। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কখনো ভিডিও দেখলে টেনে দেখবেন না, যতটুকু দেখুন একটু সুন্দর করে দেখবেন। আমরা যে কষ্ট করে সেটা অন্তত বুঝবেন। আমরা তো আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য ভিডিওটা করি, বা আপনাদের সাথে গল্প করার জন্য ভিডিওটা করি। এই যে মাংসটা কষিয়ে আসছি, আমি যতটুকু পারি আমি শেয়ার করব, কারণ অল্প কিছু বেশিক্ষণ যদি আমি রান্নাটা দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। আমি যতটুকু কেটে কেটে পেরেছি আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সরি, একটা ফোন চলে এসেছে, কথার ফাঁকে আসলে অন্যদিকে মুড চলে গেলে আর কথা বলা হয় না। এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি, আমি বারবার কষিয়ে নিই, আর বারবার অল্প পানিতে যদি বারবার কষানো হয় মাংসটা 90% সিদ্ধ হয়ে যায়, বাকি 10%-এর জন্য আপনি প্রয়োজনীয় অনুযায়ী পানিটা দিলেই হয়ে যায়। মাংস বারবার কষালে মশলাটা ভাজা হয়, ভালো লাগে খেতে, আর মাংসটাও খুব সুন্দর, ভিতরে মশলাগুলো বিশেষ করে ভিতরে খুব ভালো মতোই ঢুকে, খেতে অনেক ভালো লাগে। এবার পানি দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে, কারণ আমি মাংসটা একটু ঝোল রেখে উঠাবো, তবে একদম গা মাখা ঝোল করবো না, একটু ঝোল রাখবো সামান্য পরিমাণে। কারণ মাংসটা খাওয়াবে পোলাও দিয়ে, আর পোলাওর সাথে একটু ঝোল না হলে, ঝরঝরা না হলে, মানে ঝরঝরা পোলাওর সাথে একটু ঝোল হলে খেতে ভালো লাগে। রান্নাটা সত্যি অনেক ভালো হয়েছে, সবাই খুব পছন্দ করেই খেয়েছে। রান্নাটা হতে থাকুক, আর একটু পানি অ্যাড করলাম, মনে হলো কম হলো, নেড়ে দেওয়ার পরে বোঝা যায় যে আসলে কতটুকু পানি লাগবে না লাগবে। আমি এখানে যে গরম মশলার গুঁড়াটা অ্যাড করেছি সেটার ভিডিওটা আমার ব্লগে আছে, চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। ওই গরম মশলাটার গুঁড়াটা আমি অ্যাড করি, ওটা দেওয়াতে গ্রানটা অন্যরকম হয়, খুব ভালো লাগে। সবগুলা মশলা মিক্সড হওয়ার পরে আলাদা একটা গ্রান হয়, খুবই ভালো লাগে খেতে। আমার গরুর মাংস রান্না শেষ, বৃষ্টি শুরু হয়েছে, আর এই সময় আমি বারান্দায় আসবো না সেটা তো হতে পারে না, বারান্দায় আমি এই টাইমটাতে থাকি, এটা আমার অভ্যাস। গায়ে হালকা পাতলা বৃষ্টি পড়লেও আমার কোনো সমস্যা হয় না, তবে আমার ভালো লাগে। আমি আজকে বারান্দা চলে আসলাম, চুলাটা অফ করে দিয়ে বাকি রান্নাটা পরেই করে নেব, কারণ আমার বাসায় যারা গেস্ট আসবে ওরা 9টায় আসবে, তো ওর ভিতরে ইনশাল্লাহ রান্না আমার হয়ে যাবে। দেখুন কীভাবে মেঘ চমকাচ্ছে, বৃষ্টিও হয়েছে কিছু, আরও বৃষ্টি হচ্ছে।
ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর আমি তো ফোনের ক্যামেরায় ভিডিও করি, ওভাবে আসে না, কিন্তু যেভাবে যতটুকু আসে আপনাদের সাথে আমি শেয়ার করি। বৃষ্টির সাউন্ডটা আপনাদেরকে শোনাতাম, কিন্তু এখানে কিছু সাউন্ড এলোমেলো সাউন্ড অ্যাড হয়েছে, তাই আমি আর আপনাদের শোনালাম না, তাই সাউন্ডটা অফ করে আপনাদের দেখাচ্ছে। এবার সব কিছু বৃষ্টি দেখা শেষ, আমি খাসির মাংসের রেজালাটা করব। এইগুলার রেজালার ভিডিওটা আমার ব্লগে আছে, আপনারা ওখান থেকে দেখে নিয়েন। এখানে আর আমি তেমন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না, রান্নাটা হতে থাকুক। তবে আমি যেভাবে রেজালাটা করি আপনারা অবশ্যই একবার হলেও ওভাবে করে খাবেন, সত্যি অনেক ভালো লাগে। আর এই রেজালাটা অনেক টেস্টি হয়, বিশেষ করে বাদাম আর কিশমিশটা যে পেস্ট করে দেওয়া হয় এই জন্যই বেশি ভালো লাগে। গোটা দিলে আর এই টেস্টটা থাকে না বাটার থেকে যতটুকু হয়। আর পাটায় বেটে যদি রান্না করা হয়, মানে যে কোনো মশলাই রান্নার জন্য বেটে নেওয়া হয়, ওই টেস্টটা আলাদা হয়। ওটার সাথে আমাদের ব্লেন্ডারে পেস্ট কখনোই মিলে না। বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি অনেক ভালো লাগে খেতে। তো আমরা তো এখন আর পারি না বলতে আমাদের ওই পাটার কথা মনে হলে ভয় লাগে ওঠে। আমরা যতটুকু পারি আমরা সব কিছুতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। ঢাকনাটা দিয়ে দিলাম, এটা হতে থাক। এই রেজালাটা আমি আর কোনো কিছুই শেয়ার করলাম না, বা আপনাদেরকে বলতে দরকার নাই, বলার দরকার নাই। এটা আমার ভিডিওতে আমার চ্যানেলে আছে, আপনার থেকে দেখে নেন। যদি আপনারা মনে করেন যে কিছু শেখার আছে তাহলে অবশ্যই দেখে নেবেন। রান্নাটা হতে থাকুক। আমি চিন্তা করেছি আজকে ভয়েস ছাড়াই ভিডিও দেব, কিন্তু অনেকে কমেন্ট করেছেন কালকের ভিডিওটা ভয়েস ওভার দিতে পারিনি। অনেকে কমেন্ট করেছেন ভয়েস দেওয়ার জন্য। আমার শরীর একটু অসুস্থ, আমি আপনারা বুঝতে পারেন কিনা জানেন না। আমি অনেকটুকুই অসুস্থ, এখন একটু বলবো না। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে তোলে। তারপরে আপনাদের জন্য মনে হলো যে না, আপনারা অনেকে আমার ভয়েসটা পছন্দ করেন, তাই চেষ্টা করছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না, স্কিপ করে করে দেখেন। প্লিজ আপনারা ওভাবে দেখবেন না। একটা আমার সারাদিনের কাজকর্ম বা আমি রান্নাটুকু যদি আপনাদের সামনে তুলে ধরে অন্তত 25 থেকে 30 মিনিটের একটা ভিডিও হয়, এই সময়টুকু অন্তত দিলে ভালো লাগে। বা এর কম দিলে কতটুকু দেখাবো আমি। আর ওভাবে একেবারে কম সময়ের মধ্যে দিয়ে ভিডিও দিলেও কোনো কিছু বোঝাতে পারি না বা ওভাবে দেখাতে পারি না। সেজন্য আমি একটু বড় ভিডিও করি। বড় ভিডিওটা করলে এটা মনে হয় যেন না, আপনাদের সাথে আমার কিছু কথা বলা হয়, আমার কাছে ভালো লাগে। সত্যি কথা যেটা, আমি আপনাদের সামনাসামনি হয়ে তো আমি কখনো কথা বলিনি। আমার যারা সাবস্ক্রাইবাররা আছে, আমার পরিবারের যারা আছেন, কিন্তু ভিডিওর মাধ্যমে আমার নিজের কিছু কথা আপনাদের সাথে তুলে ধরা। একটু নেড়ে দিচ্ছি ভালো করে। আমার বেশিরভাগ পাতিলগুলোই কিয়ামের, আমি ওই পাতিলগুলো রান্না করতে বেশি পছন্দ করি। আর বিশেষ করে এগুলাতে নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। এই যে ইলিশ মাছটাকে আমি আগে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 10-12 ঘন্টার মতো। আমার এটা ফ্রিজে ছিল, কারণ এটা সকালে নিয়ে এসেছি, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি নিচে নর্মাল ফ্রিজে। তারপরে বের করে এটা ভেজে নিচ্ছে। এটা একদম ফ্রাই হবে, এটার মধ্যে কোনো কিছু দেওয়া হবে না, পেঁয়াজ বা অন্য কোনো কিছু। আর এখানে কিছু কাবাব ভেজে নিচ্ছে, সেটারও আপনাদের সামনে ভিডিওটা অ্যাড করলাম। কাবাবটা এভাবে, কাবাবের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। এভাবে কাবাব ভাজলে তেলটা নষ্ট হয় না, বিস্কিটের গুঁড়া পরে তেলটা নষ্ট হয়, ওই তেলটা ইউজ করা যায় না। কিন্তু আমি কাবাবটা ভাজার পরে খুব বেশি ভাজা হলে ওই তেলটা ইউজ করি না, কিন্তু দেখা গেছে একবার যদি ভাজা হয় পরের তেলটুকু আমি মাংস তরকারিতে দিয়ে দিই, এটা খুবই ভালো লাগে, খেতে খারাপ লাগে না। আর তেলটা ভাবে প্রয়োজন। এই যে আমার আয়োজন আজকে খুবই কম আয়োজন ছিল, আমার কিচ্ছু করার মতো নাই, কারণ আমার অসুস্থতার মধ্যে
এই কতটুকু করেছে, তাও আমাদের বড় মেয়ে নিষেধ করেছে যে অত কিছু করার দরকার নেই, তারপর যতটুকু পেরেছে করেছে। পোলাওটা এটা আমার রাইস কুকারে করা, আমি রাইস কুকারে বেশিরভাগ পোলাওটা করি। লেবু, ইলিশ মাছটাকে একদম ফ্রাই করে নিয়েছি, কাবাব, এটা হলো গরুর মাংসটা। ক্যামেরার জন্য হয়তো বা ওভাবে বোঝা যাচ্ছে না, তবে সত্যি অনেক ভালো হয়েছে খেতে। আর পেঁয়াজ বাটা দেওয়ার জন্য গ্রেভিটা ভালো হয়। এটা হলো খাসিটা জ্বালা। সালাদ, সালাদটা না থাকলে হয় না, একটু সালাদ থাকতেই হয়। পোলাওটা ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। আর একটা কথা, আমি আপনাদের সাথে একদিন মানে শেয়ার করব কাশ্মীরি পোলাওটা। আমরা অনেকে জানি, অনেকে জানি না, তবে কাশ্মীরি পোলাও নিয়ে আমি ইনশাল্লাহ আগামী দিন আর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আমার কথাবার্তাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ।